নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং হেলথলাইন মানেই কিন্তু আমাদের একটা লাইফ লাইন ডেফিনেটলি বলতে পারি। তার কারণ হচ্ছে নিজেকে সুন্দরভাবে সুস্থভাবে রাখা, অবশ্যই সতর্কবাণী মেনে চলা, চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমাদের জীবনে অনেকটা পার্টকে কিন্তু সিকিওর করে, আমরা বলতে পারি অনেকটাই কিন্তু সুরক্ষিত করে। তো এই অনুষ্ঠান সেই জন্যই মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। তার কারণ হচ্ছে বিভিন্ন ফিজিশিয়ানস আমাদের এখানে আসে, ডক্টরস স্বনামধন্য তারা রয়েছেন, আসেন আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে। এবং সেই সমস্ত চিকিৎসকদের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনা করি এবং একটা বার্তা আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়বস্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে দেখুন, সামনেই আবার একটা উৎসব, আমরা উৎসবের মধ্যেই রয়েছি, দীপাবলি রয়েছে। সুতরাং বাজি পোড়াবে এরকম তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু মুশকিলটা হচ্ছে বাজিতে পুড়ে গেছে এরকম কত খবর শিরোনামে চলে আসে। এই বাজিতে পুড়ে যাওয়ার থেকে সতর্কীকরণ কি কি, আমরা সেই সতর্কীকরণ বার্তাগুলো কি রয়েছে সেগুলো আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, অনেক স্বাগত জানাবো ডক্টরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জেনারেল সার্জন, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে ডক্টর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, ওনার কাছে আমরা বহু পরামর্শ অনেক বিষয়ে নিয়েছি। আজকে আমাদের এই বিষয়বস্তু আবারও জানিয়ে দিই, বাজিতে পুড়ে যাওয়ার সতর্কীকরণ, এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনায় থাকছি। একদম ডাক্তারবাবুকে বলবো যে এটা খুব বাস্তবিক যে মানুষ লুকিয়ে চুরিয়ে অনেক কিছুই বাজি নিয়ে আসছে, শব্দবাজি, অনেক প্রশাসনিক বাধা নিষেধ রয়েছে, তাও অনেকটা ডেসিবেল কমিয়ে দিয়েছে, এটা একটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেক বছর একটা কমন খবর আমরা করে থাকি, তা হচ্ছে বাজিতে পুড়ে গেছে, তুবড়িতে পুড়ে গেছে, এতে পুড়ে গেছে। এই যে পুড়ে যাওয়া, এই জায়গাটার থেকে আমাদের সতর্কবার্তাগুলো নেওয়া খুব দরকার। আমরা স্টেপ বাই স্টেপ যাব, কিভাবে এগোবো আমরা। অনুষ্ঠানের প্রথমেই আমি প্রত্যেককে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাবো। প্রত্যেকবার দীপাবলি আসে, এবারও আসছে, আর হয়তো দিন 12-13 বাকি। এবং প্রত্যেকবার আমাদের চিকিৎসক হিসেবে যে অভিজ্ঞতাটা হয়, যে আমাদের আপৎকালীন যে বিভাগটা রয়েছে সেটা দীপাবলির আগের দিন থেকে শুরু করে দীপাবলির পরে 2-3 দিন পর্যন্ত, অর্থাৎ বিসর্জন যতক্ষণ না হচ্ছে, একদম ভিড়ে ঠিক করছে। এবং তার 90% কী নিয়ে আসছে না, বাজি সংক্রান্ত কিছু পুড়ে যাওয়া সমস্যা। তো এবার প্রথমে আমি বলবো যে বাজি নিশ্চয় পুরাতে হবে, বাজি পুরাবার কিছু বিধিনিষেধ আছে, প্রশাসনিক কিছু বিধিনিষেধ, সেটার মান্যতা আমাকে দিতে হবে। আমি স্বাধীন দেশের, আমি স্বাধীন নাগরিক, কিন্তু প্রথমে ভাবতে হবে যে প্রশাসনিক বিধিনিষেধটা আমি মেনে চলবো। 65 ডেসিবেল শব্দবাজি সম্পর্কে বলে দেওয়া আছে, সেটা মাথায় রাখবো। আর বাজি পুরাতে কিন্তু কেউ আপনাকে না করছে না, আপনি বাজি পুরাতেই পারেন, কিন্তু কিছু সতর্কতা নিয়ে কাজ করতে হবে, না হলে ওই আনন্দটা নিরানন্দ হয়ে যাবে। একদমই তো, বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখেছি। সেই অভিজ্ঞতা নিশ্চয় কিছু বলবো, আর তার সঙ্গে এগুলো চলবে যে কি কি সতর্কীকরণ করা যেতে পারে। সবার আগে যেহেতু আপনি একটা কথা বললেন না তবু, যে কিছু অভিজ্ঞতা বলবো, কারণ প্রত্যেকটা বছরেই আপনাদের চেম্বারে এরকম বহু পেশেন্ট আসে, বিভিন্ন বয়সের পেশেন্ট আসে, যারা কিন্তু বাজি পোড়াতে গিয়ে পুড়ে গিয়েছে, কেউ অংশ পুড়েছে বা অনেকটা অংশ পুড়েছে। সেটা বেসিক্যালি কিভাবে, মানে কি কি ধরনের পেশেন্ট আসেন, এটা আগে আমাদের জানতে হবে। প্রথমত বলি, এক ধরনের বাজি ইদানিং হয়তো তার প্রকোপটা কমেছে। আগে একটা পাওয়া যেত কি, ছুঁচো বাজি নামে একটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট্ট বাজি, কোথায় গিয়ে থামবে বোঝা মুশকিল। এবং আর একটা বাজির সাথে বলি, ওই রং মশাল, বড় ধরনের রং মশালগুলো বিশেষ করে, সেটা জ্বালালোর সাথে সাথে হাতে ফেটে গেল। ওহো, এই হাতের যে পুড়ে যাওয়া, সেটা নিয়ে বোধহয় 1001 কি তার বেশি বোধহয় তার রকম ফের পুড়ে যাওয়ার অবস্থার রকম ফের দেখেছি। এবং সত্যি মানে দেখলে তখন মাথা ঠিক রাখা মুশকিল যে কি করে আবার আমি সুস্থ জীবনে ফিরিয়ে দেব। সোজাসুজি কথায় ডাক্তারদের কাছে বেশ কিছু জিনিস চ্যালেঞ্জের হয়ে যায়। ওটা পুরো একদম পুরো ইঞ্জিনিয়ারিং পুরো। আবার সেই হাতে এই পেনটা যে ধরবে, এই যে এই মুঠি করে কি করে ধরবে, সেটা একটা চ্যালেঞ্জের জায়গায়।
প্রথম যেটা বলি, গত বছরে দেখেছি এমার্জেন্সিতে এসেছে দুটি ছেলে, বয়স বেশি না, 18-19। ও বাবা। হ্যাঁ, এই বোধহয় কলেজের সবে উঠেছে। তারা কি, এবং এটা বলে রাখি, বেশিরভাগ এগুলো আসছে শহরাঞ্চল থেকে, এই আচ্ছা। কলকাতা শহর থেকে একটু বাইরে, যেখানে শহরতলি যেগুলো একদম। জানি না নিয়মের হয়তো কোনো শিথিলতা আছে কি নেই জানি না, কিংবা তারা আদৌ মানতে রাজি আছে কি না তাও জানি না। তারা এরকম শব্দবাজি পুড়িয়েছে। একজনের দেখতে পাচ্ছি, আমি হাত দিয়েই দেখাচ্ছি, এই হাতের এই কবজির এখান থেকে এই দুটো আঙুল খালি ঝুলছে, আর বাকি তিনটে নেই। ও বাবা। ভেবে দেখুন, বুঝে দেখুন, এই দুটো আঙুল খালি ঝুলছে, বাকি তিনটে নেই। পুড়ে এটা গেছে নিয়ে পুরো। এসেছে। বাপরে বাপ। হ্যাঁ, আর আরেকটি ছেলে, তার জামাটায় আগুন ধরে গেছিল, পিঠটা পুড়ে গেছে। হুম। এই প্রসঙ্গে বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে কি পুরুষ কি মহিলা, এই জামা কাপড়ে আগুন ধরে যাওয়া বাজি থেকে ভীষণ কমন। একদম কিভাবে হয়, সবাই পুজোর সময় একটু দামি বাহারি জামা হ্যাঁ, কাপড় সিল্কের পরলো বা পরলো। এই সমস্ত রকম। মনে রাখবেন, organza। বাজি পোড়াতে গেলে সব সময় সুতি জামা কাপড় পরে পোড়াতে যাবেন। তার কারণ এই সিল্কের জামা কাপড় পরে পোড়াতে গেলে যদি বা কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে চামড়ার সাথে পুরো লেগে যায়, আর সে যে কি কঠিন অবস্থা হয় সেটা একমাত্র রুগীটা বোঝে। রুগীর বাড়ির লোকের অবস্থা ছেড়েই দিলাম, আর ডাক্তারবাবুরা বোঝে যারা তাকে বাঁচানোর চেষ্টা করে। কাজে প্রথম পদক্ষেপ, জামা কাপড়ের দিকে একটু নজর রাখতে হবে, এটা কিন্তু মাস্ট। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই বাজির প্রসঙ্গে আসে, আমার নিজের আত্মীয়র মধ্যেই হয়েছে। মেয়েরা দীপাবলির দিনে কিংবা তার আগের দিন কিংবা তার পরের দিন ওই প্রদীপ জ্বালাতে যায়, যে ওই কুলোয় করে প্রদীপ জ্বালাতে গেল, দেখা গেল সেই মহিলা কিংবা সেই মেয়েটি কিংবা সেই যুবতী কিংবা সেই প্রৌঢ়া কিংবা সেই বৃদ্ধা, এ তো ঠাকুরের এখানে প্রদীপ রয়েছে, একটার থেকে একটা জ্বালাতে যাচ্ছে, তার আঁচলটা কোথায় আছে খেয়াল নেই, আঁচলে আগুন ধরে গেছে। বুঝে দেখুন এবার, মিনিমাম 20%, 30%, 40%, এবং এমনও দেখেছি 90-95% বার্ন নিয়ে এসেছে। এবং তাদের তখন খালি জীবন প্রদীপটা নিভে যাওয়ার অপেক্ষায় রয়েছে, তখন হাতের বাইরে সব চলে গেছে। কি চিকিৎসা করব না করব সেটা তো ডাক্তারবাবু বুঝবে, সেটা তার ব্যাপার। কিন্তু দুর্ঘটনা কিন্তু ওই প্রদীপ থেকে এসেছে, কিংবা ওই যে মোটা মোমবাতিগুলো আছে সেখান থেকে এসেছে। মনে রাখতে হবে যে আমি যখন ওই মন্দিরে কিংবা দেউলে যখন যাব, যখন এই প্রদীপ জ্বালাবো, তখন কিন্তু নিজেকে আগাপাস্তলার সতর্কীকরণের মধ্যে আমাকে চলতে হবে। আপনি আঁচলটা ভালো করে বেঁধে নিন কোমরে, কিংবা শাড়িটাকে এমনভাবে পরুন যে ওই আগুন থেকে দূরে আছে। না হলে আপনি কাউকে বলুন যে আপনি কুলো নিয়ে দাঁড়াবেন, অন্য কেউ আপনার ওইগুলো জ্বালিয়ে দেবে। এই কথাটা আমি বললাম সতর্কীকরণমূলক কিছু বার্তা দেবার জন্য, কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় আমাদেরই বাড়ির কেউ একজন, সে একটু গোড়া প্রকৃতির, আচ্ছা, তার নিজে হাতেই সবকিছু জ্বালাতে হবে, কাজে অন্যে জ্বালিয়ে দিলে হবে না। এবং তার আবার যাত্রাভিমান ছিল বেশি, কোন জাত সে তার জ্বালিয়ে দেবে হবে না, কাজে তাকেই জ্বালাতে হবে। আর এমনই কপাল, সেটি করতে গিয়ে তার 40% বার্ন হয়েছিল। বুঝে দেখুন, আমি ডাক্তার, আমাদেরই পরিবারে দুঃসম্পর্কীয় একজন আত্মীয়ার এই হয়েছিল। যখন সেটা হয়েছিল তার বয়স 50 পেরিয়ে গেছে। এবার কি যারা যন্ত্রণা, বুঝে দেখুন, সেটার কথা ছেড়ে দিলাম। আর
চিকিৎসা সেটা নয় করতে পেরেছিলাম, সে বেঁচেও গেছে, সে আবার কাজে আবার ফিরেও গেছে, কিন্তু আমার কথা সেটা নয়। তাহলে দেখুন, দ্বিতীয় সতর্কীকরণ, নিজের সাবধানতাটা বজায় রাখতে গেলে দরকার হলে ওই যাত্রাভিমানের কোনো মূল্য নেই এখনকার দিনে। আমি অন্যের সাহায্যটা নেব আমার সেই আনন্দটা উপভোগ করবার জন্য, আর আমার যদি পরিবারের এবং নিজের যদি মঙ্গল চাই সেটা করব, আর নিজের যদি নিয়মকানুন যদি মানতে হয় সেটার জন্য অন্যের সাহায্যটা নেব, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। 3 নম্বর, হাত পা সেটা তো পুড়ল, তার তো একরকম হলো। মুশকিলটা হচ্ছে এই পুড়ে যাওয়ার সাথে সাথে পাড়া প্রতিবেশী এবং আর চারপাশের লোক বিভিন্ন রকমের উপদেশ দেওয়া শুরু করে। ঠিক ঠিক ওই সময় সেটা যে কি বেদনাদায়ক হয়ে যায়, তার কারণ 10 জন লোক দাঁড়ালে 10টা উপদেশ দেয়, তার মধ্যে 9টা উপদেশই ভুল, আর যে মানুষটা সঠিক কথা বলছে তার কথা কেউ শুনতে চায় না। কি আশ্চর্য! যদি পুড়ে যায় যে কোনো রকমভাবে, নিজেরা যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি হাসপাতাল, নার্সিংহোম, প্রাইমারি হেলথ সেন্টার যেখানে হোক নিয়ে যান। গেলে পরে চিকিৎসাটা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই আপনার মঙ্গল। এবার বলি যে এই যে তো সে তো বাজি তো পুরাতে গেল, পুরানোর আগে সে উপদেশাবলী শুনলো কি শুনলো না জানি না, কিন্তু যদি কারো আগামী দিনে এই অঘটন ঘটে থাকে, অন্তত তাকে বলবেন যে চিকিৎসার জন্য কাছাকাছি এই নার্সিংহোম, হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টারে যেন যায় প্রাথমিক চিকিৎসাটার জন্য। এবার আসি 4 নম্বর, যেটা সবচেয়ে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এবার সেটা হচ্ছে যে সে একটা ইংরেজিতে কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিন্তু আমরা বাস্তবতার নিরিখে দেখেছি কেউই ওটা মানে না, কিন্তু মানাটা ভীষণ জরুরি। সেটা কি, যে এই যে বাজি পুরাবার আগে আমাকে ভেবে নিতে হবে, আমার পারিপার্শ্বিক অবস্থাটা দেখে নিতে হবে যে আমার নিজের সেফটিটা কোন জায়গায় রয়েছে সেটা দেখতে হবে। আমি এমন একটা জায়গায় বাজিটা পোড়াতে গেলাম যেখানে দাহ্য পদার্থ রয়েছে, দয়া করে করবেন না, দয়া করে করবেন না। অনেকে দেখেছি গ্যারেজে গাড়ি রয়েছে, পাশে বাজি পুড়োচ্ছে, এদিকে পেট্রোল ভর্তি, এদিকে গাড়িতে পেট্রোল রয়েছে, দাহ্য পদার্থ। বলতে আমি এগুলো বোঝাচ্ছি, কাজে দাহ্য পদার্থ আছে কি না আছে সেটা সম্পর্কে নিজেকে একটু দেখে নিন, তারপরে কোথায় গিয়ে পোড়াবেন না পোড়াবেন সেগুলো বুঝবেন। 5 নম্বর, খোলা জায়গায় পোড়াবার চেষ্টা করবেন। দরকার হলে ছাদে চলে যান, ছাদে চলে গিয়ে এমন বাজি পোড়াবেন না যে অন্য পাশের বাড়িতে গিয়ে তার ক্ষতি করে দিল শারীরিক, কিংবা ওই কাপড় জামা তারও পুড়ে গেল, নিজেও আবার পুড়লেন। এই জিনিস করতে যাবেন না। এতগুলো সতর্কীকরণ দিয়েছি। আর 6 নম্বর বলবো, 6 আর 7 যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা বলবো, ধরুন কোনো জায়গায় পুড়ে গেছে, সব জায়গায় পুড়ে গেছে, পা পুড়েছে, হাত পুড়েছে, কিছু জায়গায় পুড়েছে, চেষ্টা করবেন প্রথমে হাওয়ার কন্ট্যাক্টে যেন জায়গাটা না আসে, অর্থাৎ জল দিয়ে ধুয়ে ফেলুন সেই জায়গাটা। পুড়েছে তো জল দিয়ে ধুন সেই জায়গাটা জলটা দিয়ে। হ্যাঁ, যদি দেখুন যে একবারে আঙুল টাঙুল উড়ে চলে গেল, রক্তারক্তি ব্যাপার, তাহলে রক্তটা বন্ধ করুন, সেখানে জলটা দেবেন না দয়া করে, সেখানে রক্তটা বন্ধ করার চেষ্টা করুন আগে। 7 নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর বেশিরভাগ দেখেছি, সেটা হচ্ছে বাজি পুরাতে গিয়ে চোখে আঘাত লাগা। মনে রাখবেন, আপনার পায়ে আঘাত লাগা, হাতে পুড়ে যাওয়া, পায়ে পুড়ে যাওয়া, এখানে পুড়ে যাওয়া, বুকে পেটে,
আর চোখে বাজি পোড়াতে গিয়ে একটা অঘটন ঘটানো, আসমান জমিন ফারাক, আকাশ পাতাল ফারাক। চোখে কিছু হলে মনে রাখবেন চোখটা চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। চোখে যদি কিছু হয়, চোখটা আপনি খুলতেই পারছেন না, চেষ্টা করুন যদি পারা যায় জল দিয়ে ধুয়ে ফেলার, কিন্তু পারবেন বলে মনে হয় না। বেশিরভাগ যে অবস্থায় আসে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার চেষ্টা করুন, এমার্জেন্সি ডিপার্টমেন্টে কিছু ব্যবস্থা হলেও হতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যখনই কোনো সমস্যা হবে, একটা গুরুতর সমস্যা না হলে তারপর আমরা চিকিৎসকের কাছাকাছি যাব না, এটা একটা আমাদের ভুল কনসেপ্ট ডেফিনেটলি রয়েছে। কিন্তু যেটা ডাক্তারবাবু বলছেন যে যখনই এরকম প্রয়োজন হবে, কারোর অ্যাডভাইস না, চিকিৎসকের অ্যাডভাইসটাই হচ্ছে সবার আগে আমাদের দরকার, যেটা আমরা কোনোদিনই করি না। সবার শেষে গিয়ে চিকিৎসকের অ্যাডভাইস নিই, তার আগে অনেক কিছু করা হয়ে যায় পোড়া। কারণ আমি বলি, এই যে পুজোর অনেক অভিজ্ঞতার মধ্যে তো আমরাও যখন হয়তো কভারেজ করলাম বা ইত্যাদি, ওই যে চরকিবাজি, এখন তো সবই বড় বড় সব আকারে, জাম্বো আকারে সব চরকিবাজি বিক্রি হচ্ছে, বাচ্চারা জ্বালাচ্ছে। সামান্য চরকিবাজি যে ফাটছে না, ভাবছে আমি করে দেবো। এখন তো বাচ্চারা অনেক মানে হিম্যান এরকম হয়ে গেছে, প্রায় হাতে নিয়ে এরকম ঠিক করতে গেল বাস্ট হয়ে গেল। এরকম বহু খবর আমাদের এসছে, মশাল জ্বলছে না, নাড়াতে গেল বাস্ট করে গেল, তুবড়ি বাস্ট করে গেল। এইগুলো একটা বিভৎস। যে নর্মালি আমরা হয়তো এইগুলো কোনোটাই শব্দবাজি না, কিন্তু হয় মেকিং এ প্রবলেম বা কিছু একটা হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটা সমস্যা বহু তৈরি হয়। বলি, তুমি যেটা বললে ওই যে বড় বড় চরকি, তুবড়ি, প্রথমে বলে রাখি টাকা দিয়ে তো কিনছেন, ছেলে মেয়েকে কিনেছেন, নিজেও হয়তো পড়াবেন। যখন দেখলেন যে তুবড়িটা জ্বললো না, ছেড়ে দিন। হয়তো আপনি ওটা তুবড়িটা কিনেছেন 50 টাকা কি 100 টাকা দিয়ে, কিন্তু ওই 100 টাকা কি 50 টাকা বাঁচাতে গিয়ে যে আনন্দটা আপনি পেতে চলেছেন, তার থেকে আপনার বিপদের যে সীমাটা সেটা অসীম। ওটা ছেড়ে দিন, আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, কিন্তু ওই অঘটনগুলো ঘটাবেন না। আর আরেকটা বলি, জামা কাপড়ে যদি আগুনে লেগে যায়, যদি কাছাকাছি অন্য কোনো ভিজে কাপড় টাপড় যদি কিছু থাকে, সেটা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করুন, তাহলেও আগুনটা কিছুটা আয়ত্তে আসে। আর সর্বোপরি আবারও বলবো, এই বাজি পোড়ানোতে একটা কি যে একটা মানসিক উত্তেজনা হয় দেখেছি, উত্তেজনা, এই উত্তেজনার বশে কিছু একটা বিরাট কিছু করে ফেলবো, একটা কেউকেটা হব, এরম টাইপের একটা মানসিকতা যেন থাকে। হাতের ওপর চকলেট বোম ফাটাবো, দেখেছিস হাতের ওপরে আমি চরকি আমি কেমন করাতে পারি। এই যে এই ধরনের, আমি এগুলোকে গাজোয়ারকেই বলবো, এই গাজোয়ারি মনোভাবগুলো ছেড়ে দিলে আপনারা আরো বেশি আনন্দে থাকবেন, আরো বেশি সুস্থভাবে আনন্দটা উপভোগ করতে পারবেন। অনেক সময় আমরা দেখেছি যে কোনো সেফটি মেজার নেওয়ার পরও অনেক সময় অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। আমি একটা ইনসিডেন্ট বলছি, আমাদের নিউজেরই একটা ইনসিডেন্ট বলছি, গত বছরেরই ঘটনা সম্ভবত। সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়েকে নিয়ে তার বাবা গিয়েছে ছাদে বাজি পোড়াতে, ওই রকেট সে জ্বালিয়েছে। সে রকেট ঊর্ধ্বমুখী না হয়ে সে কোনো হয় বোতলটা পড়ে বাচ্চাটার পেটে, ডিরেক্ট পেটে, এবং বাচ্চাটা জ্বলে গিয়েছিল। বাচ্চাটার বোধহয় 40% বার্ন হয়ে গেছিল, বাচ্চাটাকে নিয়ে গেছিল, সেটা নিয়ে খুব মারাত্মক একটা মানে হয়েছিল, কান্নাকাটি। যাই হোক, ওই যে বললাম এটা ভয়ঙ্কর জিনিস। এই যে এই রকেট, এইগুলো ঠিক নিরাপদ বাজি হিসেবে আমি মনে করতে পারি না। আর এই রকেট বাজি থেকে প্রচুর দুর্ঘটনা ঘটেছে দেখেছি। তুমি যেটা বললে এই জিনিস প্রচুর হয়েছে। আপনার তো আসেও এরকম চেম্বারে বহু পেশেন্ট। ওই তো ওই বোতলের মধ্যে ঢুকিয়েছে, কোনো রকমে হয়তো হাতের ছোঁয়ায় বোতলটা পড়ে গেছে, ওপরে না গিয়ে নিজের দিকে চলে এসছে কিংবা অন্যদিকে চলে গেছে, কোনো পথচারীকে গিয়ে আঘাত করেছে। আর আরেকটা জিনিস বলি, বাজি যে পোড়াচ্ছে সে তো বিপদে পড়লই, সেই সঙ্গে এই বাজি পোড়ানো যারা দেখছে চারপাশে, তারা কিন্তু আরো বিপদে রয়েছে। কাজে সেটা কিন্তু খেয়াল রাখবেন যে আপনি ওই পাড়ায় ওই ছেলেটা যে বাজি পোড়াচ্ছে, আপনি আনন্দ উপভোগ করুন, কিন্তু কোনখান থেকে দাঁড়িয়ে করবেন সেটা কিন্তু আপনাকে বিচার করতে হবে।
কারণ আপনার নিরাপত্তা আপনার হাতে। আর এই প্রসঙ্গে বলি, খুব এটা প্রায় দেখা যায়, ও এই একদম জনসমক্ষে রাস্তার মধ্যে ওই চরকিবাজি পোড়ায় মানুষরা হেঁটে যাচ্ছে, যারা শাড়ি পরে আছে মহিলারা গায়ে ছিটছে, একদম তাই, একদম গায়ে তাই। ছিটছে, সেই শাড়ি থেকে আগুন ধরেছে, সেটাও কিন্তু আমি দেখেছি। কাজেই যারা ওই একদম রাস্তার উপরে জনসমক্ষে এগুলো করছেন, দয়া করে সেগুলো থেকে বিরত থাকবেন, আমার অনুরোধ। কারণ আনন্দ সবার হওয়া উচিত, সেটা প্রথমেই ডাক্তারবাবু একটা কথা বলেছেন, নিরানন্দের যাতে জায়গা তৈরি না হয়। তবে এই যে আপনারা বললেন মানে সেফটি মেজারের ক্ষেত্রে যে কোনো ভেজা কাপড় সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরতে, অনেকে আমরা দেখেছি যে কম্বল বা কোনো ড্রাই খুব ভালো, কাপড় খুব সেটা ভালো। যদি জড়িয়ে দিতে হ্যাঁ, পারে, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। ওটাও হ্যাঁ। ঠিক আছে। কোনো মতে আগুনকে আমার আয়ত্তে আনতে হবে। সব সময় যে আমি একটা জলের যে কিছু পাবো তা নয়, সামনে একটা কিছু পাচ্ছি আমি কাপড় টাইপের, সেটা দিয়েই আমি আগুন থাপড়ে থাপড়ে আমি আগুনটাকে আমি আয়ত্তে আনবো, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা বাড়ির অনেক সময় অনেক ইন্টেরিয়র প্লেসে, যেটা একটু আগে আপনিও বললেন, ইন্টেরিয়র প্লেসে বেসিক্যালি অনেক সময় স্বাস্থ্যকেন্দ্র অনেক দূরত্বে হয়, অনেকটাই বিষয়, অনেকটা সময় সাপেক্ষ বিষয় থাকে, তখন ওই ওই ডিউরেশনটাকে ম্যানেজ করাটা একটা বিশাল বড় কঠিন ব্যাপার। সেখানে তারা কি করবে? আজকাল পুড়ে গেলে পরে বাড়িতে চিকিৎসা সম্ভব নয়, ঠিক, যত যাই হোক না কেন। হ্যাঁ, এখানটা একটা পুড়ে একটা ফোসকা পড়ে গেল, ঠিক আছে, বাড়িতে চিকিৎসা করলাম, কিন্তু বেশিরভাগ সময় তো তা থাকে না। সেখানে যেন তেন প্রকারেণ, গ্রামে আজকাল তো অনেক ওই ভ্যান ট্যান অনেক কিছু এসে গেছে। এখন তো আর সে প্রত্যন্ত গ্রাম খুব কম, সে তো প্রায় দেখাই যায় না, যে কোনো গ্রামে ভ্যান ট্যান এসে গেছে। তাতে করে রুগীকে নিয়ে যেতে হবে ওই কাছাকাছি হাসপাতালে, সেখানে গেলে চিকিৎসাটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে, তা নাহলে কিন্তু বিপদ পায়ে পায়ে চলছে। আর অনেক মানে হাতে পোড়ার বিষয় আমরা অনেক সময় দেখেছি যে খুব বেশি, এটা তো আপনি যেটা বললেন মারাত্মক রকম, মানে ডেফিনিট করে ওটা শব্দবাজি ফেটেছে, না হলে আঙুল উড়ে যায় না, উড়ে যাচ্ছে মানে তার মানে তার মেটেরিয়ালস গুলো তৈরি থাকে ওইভাবে। এটা আমরা আনন্দ করি, এটা খুব দুর্ভাগ্যজনক। বাজি পোড়াচ্ছি আনন্দের জন্য, সেইখানে কি করে এমন কি মেটেরিয়াল থাকে যে আঙুল উড়ে যাচ্ছে, হাত উড়ে যাচ্ছে। যাই হোক, সেটা একটা বড় বিষয়। এবার পুড়ে যাওয়া অনেক সময় দেখেছি হাত পুড়ে গেছে ওই মোমেন্টে ডাক্তারের কাছে, কিন্তু কোনোভাবে কিছু সেফটি মেজার নিয়ে ডাক্তারখানা অব্দি পৌঁছানোর যে ডিউরেশনটা, সেই জায়গাটা কি করতে পারে একটা সাধারণ সেটা মানুষ? ধরুন একটা কথা বলছি, এই হাতটা তো পুড়ে গেছে, তার আঙুল টাঙুল ওড়ে নিয়ে হাত টাত সব ঠিক আছে, কিন্তু পুড়ে গেছে। প্রথমে তো জল দিয়ে তো ভালো করে ধুয়ে নেবে, আচ্ছা, জল দিয়ে ধুয়ে নিল, এবং ওই জল দিয়ে ধোয়া অবস্থাতেই ওই জল, ঠান্ডা জলের মধ্যে হাতটা রেখে চুবিয়ে তাতে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, নাহলে ভীষণ জ্বালা করে, অসহ্য জ্বলন, জ্বালাটাকে কমাতে হবে, তাকে তো কিছুটা তো রিলিফ তো তাকে দিতে হবে, তাহলে তো পারবে না, সে তো যন্ত্রণা জ্বালায় চিৎকার করছে, সে অসহ্য যন্ত্রণা। এসব জায়গা পুড়ে গেছে, চামড়া টামড়া উঠে গেছে, মাংস টাংস বেরিয়ে গেছে, কি অবস্থা সেগুলো। তারপরে তো চিকিৎসা রয়েছে, অপারেশন রয়েছে, সেগুলো তো পরবর্তীকালে সেগুলো দেখা যাবে, কিন্তু আগে তো তাকে ফার্স্ট এডটা তো আগে দেখি, প্রাথমিক চিকিৎসাটা তাকে দিতে হবে। তার জন্য হাসপাতালে যেন তেন প্রকারেণ যেভাবে হোক তাকে নিয়ে যেতে হবে, সেটাই কিন্তু মঙ্গল। আমরা এই যখন কোনো মানে হিউজ বার্ন হচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, হয়তো এই কালী পুজোকে কেন্দ্র করে বা দীপাবলির ক্ষেত্রে, সেই জায়গায় এই ধরনের পেশেন্টকে হ্যান্ডেল করা এবং সব থেকে বড় বিষয় তাদের ট্রমা থেকে বের করা, এটা একটা বিশাল বড় কঠিন কাজ আমার মনে হয়। এবং চিকিৎসক হিসেবে আপনিও বললেন যে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সত্যি কথা বলতে কি, খুব কম সংখ্যক দেখেছি, মানে একটা পার্সেন্টেজ চলে যায় যারা ওই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, দুর্ঘটনায় কবলিত হয়ে তারা ওই ধরনের আগুনে তাদের পুড়েছে, কিংবা তারা পুড়তে দেখেছে। যারা পুড়তে দেখেছে সেটা হচ্ছে ইনডিরেক্ট, সেটা আমি পরে আসছি। দেখেছি সেই রুগীরা হয়তো চিকিৎসা করে সব ঠিক হয়ে গেল, কিন্তু মনটা যেন, মনের কোথায় যেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, একটা ছাপ পড়ে গেছে।
তাদের তখন একটু কাউন্সেলিং তো করতেই হয়, রাইট। কাউন্সেলিং করতে হয়। আর এটাও দেখেছি, সেটা হয়তো পুড়তে দেখেছে বাজিতে, সে কিছু করতে পারেনি, অথচ দেখেছে পুড়তে তার নিজের ভাই কিংবা বোন কিংবা মা পুরো দুর্ঘটনায় পরবর্তীকালে মারাও গেছে, তার মানসিক স্থৈর্য টলে গেছে, তার তখন চিকিৎসা প্রয়োজন, সেটাও দেখেছি এবং নিশ্চয় করা দরকার। একদমই তাই। মানে এই বিষয়টা কেন আমি প্রসঙ্গ তুললাম তার একটি কারণ, আর তো বেশি দিন বাকি নেই, হাতে সময়, আমাদের আনন্দের মুহূর্ত চলছে খুব ভালো। এগুলোর যে এই যে সতর্কীকরণগুলো এই জন্য বলা, এই অনুষ্ঠানটা বিশেষত এটা করার একটি কারণ, ডক্টর চৌধুরী যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, কারণ একটি, সেটা হচ্ছে আনন্দটা করার আগে অ্যাটলিস্ট এই যে ডিসকাশনটা হচ্ছে এইটা অন্তত মাথায় রাখুন যে আপনি পুড়ে গেলেন, আপনি হয়তো ভাবলেন যে ঠিক আছে আমি পুড়ে গেলাম, আমি তো পুড়বো, পরে আমার বাড়ির লোক আমার ডাক্তার দেখে সুস্থ করে দেবে। আপনার ভাবনা আর ঘটনার মধ্যে অনেকটা ফারাক থাকে। আপনি ভাবছেন আমি কি হবে 10% পুড়বো, সেটা যদি 90 হয়ে যায়, সেটা আপনার ফিরে আসাটা কঠিন ব্যাপার, আপনার পরিবারের মানুষের সুস্থ জীবনে ফিরে আসাটা আরো বড় কঠিন ব্যাপার। কারণ মানসিক একটা বিশাল বড় কিন্তু ট্রমা, অর্থাৎ কষ্ট, একটা ধাক্কা, সেখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারে না। সুতরাং আজকে এই বাজিতে পুড়ে যাওয়ার সতর্কীকরণ অনেকগুলি দিলেন ডাক্তারবাবু, যেগুলো একদম নাম্বার করে করে বললেন যে কি কি করণীয় রয়েছে। সবার আগে প্রশাসনিক সতর্কবার্তা মেনে আমাদের চলতে হবে এবং নিজের সিকিউরিটি সেফটিটা নিজেরই দরকার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পরিবারের। তো আজকে আমাদের হাতে সময় একদমই কম, একেবারেই শেষ। তবে আপনারা কিন্তু এই সতর্কীকরণ নিয়ে অবশ্যই চলবে, এটাই আশা রাখা যায়, যাতে উৎসব আনন্দের হয়, আনন্দেই থাকে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবার অনুষ্ঠানের সাথে ধন্যবাদ আপনাদের। নমস্কার।